আসসালামু আলাইকুম। আমি আজকে শুরু করছি আমার দ্বিতীয় ভিডিও টিউটোরিয়ালে। আমার প্রথম যে ভিডিও টিউটোরিয়ালটা আপনারা দেখেছেন যে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরের ডোমেইন ফ্যাক্টরগুলি, আজকে আমি শুরু করতে যাচ্ছি আমার দ্বিতীয় ভিডিও টিউটোরিয়াল ইউটিউবে দেওয়ার জন্য। এখানে আমি আলোচনা করব পেজ লেভেল ফ্যাক্টর নিয়ে। তার আগে একটু কথা বলে নিই যে প্রথম ভিডিওটাতে আমার এখানে ডোমেইন এইজের একটা বিষয়ে আমি বলতে ভুলে গেছিলাম। সেটা হলো যে গুগল সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ের জন্য বা একটা পেজকে সামনে আসার জন্য অনেকগুলো বিষয় বিবেচনা করে, তার মধ্যে ডোমিনেজ একটা। তো ডোমিনেজ আসলে কতটুকু ডিফারেন্স হবে, একটা সাইটের এজ হলো যে কতটুকু ডিফারেন্ট হলে সেটাকে ডিফারেন্ট হিসাবে কাউন্ট করবে গুগল। এখানে বলছে দ্য ডিফারেন্স বিটুইন এ ডোমেইন দ্যাট 6 মান্থ ওল্ডার ভার্সেস 1 ইয়ার ওল্ডার ইজ রিয়েলি নট দ্যাট বিগ অ্যাট অল। ধরুন একটা ডোমেনের বয়স যদি 6 মাস হয় আর একটা ডোমেনের বয়স যদি 1 বছর হয়, এটা একটা খুব একটা বেশি ডিফারেন্স না। বাট আপনার সাইটটার হলো যে 1 বছর বয়স আর আপনার কম্পিটিটর সাইটের বয়স হলো যে 10 বছর। সেক্ষেত্রে অনেক বেশি এখানে ডমিনেন্সটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে বিবেচিত হবে। এটাই। তো আমি আজকে দ্বিতীয় ভিডিও টিউটোরিয়াল শুরু করছি। এটা হলো যে পেজ লেভেল ফ্যাক্টর। পেজ লেভেল ফ্যাক্টর এখানে হলো যে পেজের মধ্যে, একটা ওয়েব পেজের মধ্যে কি কি বিষয় আছে যেগুলোর এসইওর জন্য ইম্পর্টেন্ট এবং র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে গুগল বিবেচনা করে। তো এখানে হলো যে কিওয়ার্ড ইন টাইটেল ট্যাগ। আপনার কিওয়ার্ডটা অবশ্যই টাইটেলের মধ্যে থাকতে হবে। ধরুন আপনি কোনো কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ দিলেন গুগলে, যেমন ডগ ট্রেনিং। ডগ ট্রেনিং লেখা আপনি সার্চ দিলেন, তো ডগ ট্রেনিং লেখে সার্চ দিলে সেই ওয়েবসাইটগুলোই সামনে আসবে যাদের ডগ ট্রেনিং এই কিওয়ার্ডটা টাইটেলের মধ্যে আছে। হুম। তো এইটা হচ্ছে যে টাইটেল। ডগ ট্রেনিং কিওয়ার্ডটা যাদের টাইটেলের মধ্যে আছে তারাই কিন্তু সামনে আসছে। আচ্ছা, 12 নম্বর হলো যে টাইটেল ট্যাগ স্টার্টস উইথ কিওয়ার্ড। এখানে একটা মজার বিষয় হলো টাইটেল ট্যাগ স্টার্ট উইথ কিওয়ার্ড। আচ্ছা, এখানে মজার বিষয় হলো যে এটা 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 তো আমরা তো সবাই জানি যে এটা টাইটেল। তো টাইটেল ট্যাগটা কিন্তু শুরুতেই, মানে কিওয়ার্ডটা টাইটেলের শুরুতেই আছে, এখানে শেষের দিকে কিন্তু নাই। হ্যাঁ, এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় যে টাইটেলের শুরুতেই কিওয়ার্ডটা, সেগুলো কিওয়ার্ডে কিন্তু সেগুলো সাইটে কিন্তু সামনে আসছে। আচ্ছা, নেক্সট হলো যে কিওয়ার্ড ইন ডিসক্রিপশন ট্যাগ। ডিসক্রিপশন বলতে মেটা ডিসক্রিপশন আর কি। অ্যানাদার ইম্পর্টেন্ট রিলেভেন্সি সিগন্যাল। এখানে ডিসক্রিপশনের মধ্যেও কিওয়ার্ডটা আছে। ডিসক্রিপশন তো মেটা ডিসক্রিপশন, আমরা এটাই জানি যে এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এই মেটা ডিসক্রিপশনের মধ্যে কিওয়ার্ডগুলো আছে, ডগ ট্রেনিং কিওয়ার্ডটা আছে, এই জন্য এগুলো সামনে আসছে। ট্রেন ডগ বা ডগ ট্রেনিং, ট্রেন ডগ, যা হোক আর কি, বিভিন্নভাবে আছে। আচ্ছা, কিওয়ার্ড এপিয়ার ইন H1 ট্যাগ। H1 ট্যাগ হলো যে HTML-এর একটা ট্যাগ, হেডিং ট্যাগ বলে এটাকে। আর্টিকেলের হেডিং যেটা আমরা লিখবো সেটা, সেই হেডিং এর ভিতরে যদি কিওয়ার্ডটা থাকে সেটা কি তাহলে এটা এসইওর জন্য ইম্পর্টেন্ট। H1 ট্যাগ আর সেকেন্ড টাইটেল ট্যাগ, মানে টাইটেলের পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হেডিং, আর্টিকেলের হেডিং ট্যাগ দ্যাট সেন্ডস অ্যানাদার রিলেভেন্সি সিগন্যাল টু গুগল অ্যাকর্ডিং টু রেজাল্টস। আচ্ছা, কিওয়ার্ড ইন মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজ ফ্রেজেস ইন ডকুমেন্টস। ডকুমেন্ট বলতে আমাদের আর্টিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে কিওয়ার্ডটা যদি ইউজ করা হয় সেটা একটা রিলেভেন্সি সিগন্যাল হিসেবে কাউন্ট করা হয়। হ্যাভিং এ কিওয়ার্ড অ্যাপিয়ার মোর দেন এনি আদার লাইকলি অ্যাক্ট এজ এ রিলেভেন্সি সিগন্যাল। আচ্ছা, 14 নম্বর হচ্ছে, 15 নম্বর হলো 15 নম্বর কিওয়ার্ড মোস্ট ফ্রিকুয়েন্টলি। আচ্ছা, এবার 16 নম্বর, সরি, কন্টেন্ট লেন্থ মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। কারণ এখন এসইও করতে গেলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট রিসোর্স যেটা সেটা হলো যে কন্টেন্ট। তো কন্টেন্ট উইথ মোর ওয়ার্ড ক্যান কভার এ ওয়াইডার ব্রেথ অ্যান্ড আর লাইকলি প্রিফার টু শর্টার superficial articles. Microsite masters found that
content length correlated with SERP position, মানে যাদের ওয়েবসাইটের কন্টেন্ট ছোট ছোট কন্টেন্ট বা মাইক্রো সাইট, যাদের ওয়েবসাইটগুলো ছোট ছোট, কন্টেন্টগুলো ছোট ছোট, তারা বুঝতে পারে যে আসলে এসসিআরপিতে মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে তাদের পজিশনটার অবস্থান কত। ধরেন আপনার কম্পিটিটরের সবাইরে 1000 ওয়ার্ডের আর্টিকেল, তাহলে অবশ্যই আপনাকে তাদেরকে বিট দিতে গেলে 1500 ওয়ার্ডের আর্টিকেল লিখতে হবে ন্যাচারালি। তাহলে কন্টেন্টের লেন্থ একটা এসইওর জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আপনার কম্পিটিটরের আর্টিকেল যদি 2000 ওয়ার্ড হয়, আপনাকে অবশ্যই 2500 ওয়ার্ডের আর্টিকেল লিখতে হবে। আচ্ছা, কিওয়ার্ড ডেন্সিটি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, অলদো নট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইট ওয়ান্স ওয়াজ, এটা আগে গুরুত্বপূর্ণ ছিল না। কিওয়ার্ড ডেন্সিটি ইজ স্টিল সামথিং Google used to determine the topics of a web page, but going overboard can hurt you. Google used to determine the topics of web page. Web page সম্বন্ধে এই কিওয়ার্ড ডেন্সিটি সম্বন্ধে অনেক আলোচনা করা হয়েছে, বাট ওভারবোর্ড ক্যান হার্ট ইউ, মানে অতিরিক্ত যদি কিওয়ার্ড ডেন্সিটি হয়, আসলে কিওয়ার্ড ডেন্সিটিটা কি জিনিস এটা একটু শর্টলি ব্রিফ করা দরকার। সেটা হলো যে ধরুন 100 ওয়ার্ডের আপনি 300 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখছেন, আপনার ফোকাস কিওয়ার্ডটা কয়বার ইউজ করা হয়েছে? যদি 3বার ইউজ করা হয় তাহলে কিওয়ার্ড ডেন্সিটি 1%, যদি 6বার ইউজ করা হয় তাহলে কিওয়ার্ড ডেন্সিটি 2%। 100 ওয়ার্ডের ভিতর 100 ওয়ার্ডের আর্টিকেলে ফোকাস কিওয়ার্ডটা একবার থাকলে এটা কিওয়ার্ড ডেন্সিটি হচ্ছে 1%। জাস্ট এটাই হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি। তো কিওয়ার্ড ডেন্সিটি এখানে রিকমেন্ড করা হয় 1%। এখন 1% বা 0.8% বা 1.2% সর্বোচ্চ, এটার মধ্যেই সবচেয়ে আইডিয়াল কিওয়ার্ড ডেন্সিটি। এর বেশি হলে 2% হলে অতিরিক্ত কিওয়ার্ড স্টাফিং হয়ে যায়, আর কম হলে তো অপটিমাইজ করা একটু কঠিন হয়ে যায়। আচ্ছা, 18 নম্বর হলো যে ল্যাটেন্ট সিমেট্রিক্যাল ইন্ডেক্সিং কিওয়ার্ড ইন কন্টেন্ট, এলএসআই, সংক্ষেপে এলএসআই কিওয়ার্ড বলা হয় এখানে। তো এলএসআই কিওয়ার্ড হলো যে হেল্প সার্চ ইঞ্জিন এক্সট্রাক্ট মিনিং ফ্রম ওয়ার্ডস উইথ মোর দেন ওয়ান মিনিং। আচ্ছা, আগে আমরা বাংলাটা বুঝে নিই যে ল্যাটেন্ট সিমেট্রিক্যাল ইন্ডেক্সিং মানে কি। ল্যাটেন্ট মানে হচ্ছে যে আপেক্ষিক, সিমেট্রিক মানে যে শাব্দিক, ইন্ডেক্সিং মানে হচ্ছে যে তালিকাভুক্ত। তো আপেক্ষিক শাব্দিক তালিকাভুক্ত বা আপেক্ষিক শাব্দিক মিল যেগুলো কিওয়ার্ডের আছে সেই কিওয়ার্ডগুলোকে এলএসআই কিওয়ার্ড বলা হচ্ছে। মানে আমরা যখন কিওয়ার্ড ইউজ করব তখন মানে এক্সাক্ট কিওয়ার্ডটা ইউজ না করে সেটার সমার্থক শব্দ বা এই ওই কিওয়ার্ডের আশেপাশে যেই শব্দগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ আছে সেই কিওয়ার্ডগুলো ব্যবহার করা। এখানে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে যে আপেল দ্য কম্পিউটার কোম্পানি ভার্সেস দ্য ফ্রুটস, দ্য প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ এলএসআই প্রবাবলি অলসো অ্যাক্ট অ্যাজ এ কন্টেন্ট কোয়ালিটি সিগন্যাল। আচ্ছা, এলএসআই কিওয়ার্ড যদি কন্টেন্টের মধ্যে থাকে সেটা হবে কোয়ালিটি কন্টেন্ট, আর এলএসআই কিওয়ার্ড যদি না থাকে সেটা হল কোয়ালিটি কন্টেন্ট বলা যাবে না। আচ্ছা, এখানে একটু ক্লিয়ার করে নিই উদাহরণটা। সেটা হলো যে ধরুন আপেল কোম্পানি সম্বন্ধে আপনি একটা আর্টিকেল লিখছেন, তাহলে সেখানে আপেল কোম্পানির এলএসআই কিওয়ার্ডগুলো কী হবে? যেমন আপেল, আপেল ব্র্যান্ড, আপেল হার্ডওয়্যার, আপেল অ্যাপস, এগুলা এগুলো এগুলো ওয়ার্ড যদি ইউজ করা হয় তাহলে বোঝা যাবে যে এটা আপেল কোম্পানি সম্বন্ধে লেখা হয়েছে। আচ্ছা, আর যদি আপেল ফ্রুটস সম্বন্ধে আপনি একটা আর্টিকেল লেখেন তাহলে কি হবে? ফ্রুটসের সাথে আপেল ফ্রুটস, নিউট্রিশন, তারপরে ট্রি, এইগুলো কিওয়ার্ড হচ্ছে যে ফ্রুট মানে ফ্রুটের সাথে যায়, যেটা ফ্রুট, নিউট্রিশন, ট্রি। হ্যাঁ, তো এই মানে এটাই হচ্ছে এলএসআই কিওয়ার্ড। এটা হলে গুগল বুঝতে পারে যে আপনি আসলে কি বোঝাতে যাচ্ছেন বা কি দিয়ে সার্চ দিলেও বুঝতে পারে এলএসআই কিওয়ার্ড, এবং কন্টেন্টের ভিতরে এলএসআই কিওয়ার্ড অ্যাড করা থাকলে ওই কন্টেন্টটা ভালো কোয়ালিটির কন্টেন্ট হিসেবে বিবেচিত হয়। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে ভিডিও কমেন্টে কমেন্ট করবেন। এলএসআই কিওয়ার্ড ইন টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ট্যাগস, আচ্ছা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা টাইটেল এবং মেটা ডিসক্রিপশনের মধ্যে এলএসআই কিওয়ার্ড ইউজ করব। মানে একটা কিওয়ার্ড দুইবারই, সেম কিওয়ার্ড দুইবার ইউজ না করে সেটার সমার্থক কিওয়ার্ড ইউজ করব। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইটেল এবং মেটা ডিসক্রিপশনের মধ্যে। মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশনের মধ্যে আমরা সবসময় এলএসআই কিওয়ার্ড ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, পেজ লোডিং স্পিড ভায়া HTML, both Google and Bing use page loading speed as a ranking factor. Google এবং Bing দুটাই পেজ লোডিং স্পিড, HTML এর মাধ্যমে পেজ লোডিং স্পিডটা গুরুত্ব দেয় র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য, র্যাঙ্কিং এর জন্য। Search engine spider can estimate your site speed fairly accurately based on page code and file size. আপনার HTML ফাইল সাইজ যদি অনেক বড় হয়
সেই ক্ষেত্রে পেজ লোড নিতে সময় লাগবে। তো এই ক্ষেত্রে বলা হয় যে W3C একটা অথরিটি আছে, W3C স্কুল, তারা HTML মানে তাদের একটা ওয়ে আছে যে ওই অনুযায়ী যদি HTML কোডিংটা করা হয় তাহলে অল্প কোডিংয়ে অনেকগুলা সংকেত বা অনেক ভাব প্রকাশ করানো যায়। তো সেইভাবে যদি কোডিং করা হয় সেটাকে তাহলে পেজ লোডিং স্পিডটা খুব দ্রুত পেজটা লোড নেয়। এক কথায় কোড হবে কম, মানে কোড ফাইলের সাইজ হবে কম, কিন্তু ওখানে ডিসক্রিপশন করা থাকবে অনেক বেশি। এটাই এখানে বোঝানো হয়েছে আর কি। HTML যারা কোডিং করে তারা অল্প কোডে বেশি কথা বোঝাইতে হবে, মানে HTML ফাইলের সাইজটা ছোট হতে হবে। ফাইলের সাইজ ছোট হলে আপনার পেজটা দ্রুত লোড হবে। আচ্ছা, নেক্সট হলো যে ডুপ্লিকেট কন্টেন্ট। Identical content on the same site can negatively influence a site search engine viability. এটা আমি বলে থাকি যে গুগলের যদি একটা মাত্র ব্যান খাওয়ার কারণ থাকে, কোনো ডোমেইন বা কোনো ওয়েবসাইট বা পেনাল্টি খাওয়ার কারণ থাকে, সেটা হলো যে ডুপ্লিকেট কন্টেন্ট। আপনি কোনো ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসা কন্টেন্ট ওয়েবসাইটে বসানো যাবে না। আপনাকে ওয়েবসাইটে অবশ্যই বসানোর আগে প্যালগেরিজম চেক বা কপি স্কেপ চেক করেই আপনাকে আপনার ওয়েবসাইটের কন্টেন্টটা পাবলিশ করতে হবে। আদারওয়াইজ আপনি যে কোনো সময় পেনাল্টি খেতে পারেন। আচ্ছা, আরিএল ইকুয়াল ক্যানোনিক্যাল, এটা হচ্ছে রিলেশন ক্যানোনিক্যাল। মানে এটা HTML একটা ট্যাগ, রিলেশন ট্যাগ, সরি না, অ্যাট্রিবিউট। রিলেশনটা হচ্ছে HTML একটা অ্যাট্রিবিউট, এটা ক্যানোনিক্যাল অ্যাট্রিবিউট। ক্যানোনিক্যাল বলতে কানুন থেকে আসছে, ক্যানোনিক্যাল মানে আইনগত আর কি, আইনসম্মত। When used properly, use of this tag may prevent Google from considering page duplicate content. এটা যদি আমরা প্রপারভাবে ইউজ করতে পারি সেটাকে ডুপ্লিকেট কন্টেন্ট হিসাবে প্রতিহত করে। কিরকম আমি একটু উদাহরণ দিই, সেটা হলো যে ধরেন আমার ওয়েবসাইটে এমন দুইটা পেজ আছে, খুব কাছাকাছি কন্টেন্ট, আমাকে দুইটাই রাখতে হচ্ছে মানে বাধ্যতামূলকভাবে। যেমন ধরি যদি কোনো প্রোডাক্ট, একটা সিঙ্গুলার প্রোডাক্টের নাম দিয়ে সিঙ্গুলার ওয়ার্ড, আবার একটা প্লুরাল ওয়ার্ড, দুইটা পেজে দুইটা কন্টেন্ট খুব কাছাকাছি মানে হয়ে যাচ্ছে। যদি আমরা কপি স্কেপ যখন চেক করতে যাচ্ছি যে এটা কন্টেন্টের মানে প্যালগেরিজম চেক করলে প্রায় 80% ডুপ্লিকেট হয়ে যাচ্ছে, কিন্তু আমাকে দুইটাই রাখতে হচ্ছে প্রয়োজনের তাগিদে। তখন আমরা বেটার কোয়ালিটি কন্টেন্ট থাকে যেটা পরে লিখছি, যেটা কম কোয়ালিটি, সেটাকে আমরা রিলেশন ক্যানোনিক্যাল করে দিব, বা বেটার বা যেটা একটা দুর্বল কোয়ালিটির সেটাকে সাথে রিলেশন ক্যানোনিক্যাল করে দিব যেটা সবচেয়ে ভালো হাই কোয়ালিটিটার সাথে। এটা HTML ওয়ার্ডপ্রেস দিয়ে খুব ইজিতে করা যায়, একটা পেজ থেকে আরেকটা পেজের রিলেশন ক্যানোনিক্যাল করে দেওয়া যায়। তাহলে গুগল বুঝতে পারবে এটা পেজের সাথে এটা পেজের সম্পর্ক আছে, এটা ডুপ্লিকেট কন্টেন্ট না। মানে একটা ওয়েবসাইটের মধ্যে দুইটা পেজের কন্টেন্ট যদি সেম সেম হয়, সেক্ষেত্রে রিলেশন ক্যানোনিক্যাল করে দিলে আর ডুপ্লিকেট কন্টেন্টের কোনো ভয় থাকে না। আচ্ছা, পেজ লোডিং ভায়া ক্রম। ক্রম যেহেতু গুগলের একটা প্রোডাক্ট, তো তারা সেখানকার ডাটাটা ব্যবহার করবে। মানে গুগল ক্রমের মাধ্যমে যদি কোনো ওয়েবসাইট দ্রুত লোড নেয়, দেন ওইটাই হলো যে হালকা ওয়েবসাইট। আপনার ফায়ারফক্স বা উইন্ডোজ মানে উইন্ডোজ এক্সপ্লোরারে যত দ্রুত লোড নিক সেটা বিষয় না, বিষয় হলো যে ক্রমের মাধ্যমে কত দ্রুত ওয়েবসাইটটা লোড নেয়। পেজ লোডিং স্পিড ভায়া ক্রম, কারণ এটা গুগলের প্রোডাক্ট যেহেতু ওরা তো এখানকার বিষয়গুলো বুঝতে পারবে। Google may also use Chrome users' data to get a better handle on a page loading time, as this take into account server speed, CDN use and other non-HTML related site speed signals. এক কথায় ক্রোমের ডাটাটা ক্রোমে একটা ওয়েবসাইট কত দ্রুত লোড হচ্ছে সেটাই গুগল লোডিং স্পিড হিসাবে কাউন্ট করবে একটা ওয়েবসাইটের। ইমেজ অপটিমাইজেশন। Image on page send search engine important relevancy signal through their file name, alter text, title, description and caption. ইমেজের এই বিষয়গুলা সার্চ ইঞ্জিন ক্রল করে। আমরা একটা ইমেজের নাম লিখে সার্চ দিলাম, গুগল এখন নতুন প্রযুক্তি বের করছে যে ইমেজ ডিটেকশন সার্চ, বাট শুরু থেকে যেটা চলে আসতেছে এবং এখনো বহাল আছে যে আমরা কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে, ওই কিওয়ার্ড দিয়ে যদি আমরা ইমেজ সার্চ করি
দেন হলো যে ধরেন এই কিওয়ার্ড ডগ ট্রেনিং দিয়ে যদি আমরা ইমেজ সার্চ করি, মোর সার্চ ইঞ্জিন, ইমেজ সার্চ করি, তাহলে আমাদের যে ইয়াগুলো আসবে, ছবিগুলো আসতেছে, সেই ছবিগুলো আসবে যেগুলোর অল্টার ট্যাগের ভিতরে ডগ ট্রেনিং কথাটা লিখে দেওয়া আছে। জাস্ট এটুকুই। তাহলে ইমেজ অপটিমাইজ করতে গেলে ইমেজ যে আমরা কিওয়ার্ড, যেটা একটা কিওয়ার্ড একটা পেজকে অপটিমাইজ করাতে হয়, একটা কিওয়ার্ড দিয়ে একটা পেজ অপটিমাইজ করাতে হয়, সেখানে ওই পেজের ফোকাস কিওয়ার্ডটা আমরা ইমেজের অল্টার ট্যাগের ভিতরে ব্যবহার করব, এবং তার টাইটেলের মধ্যে ব্যবহার করব এবং ডিসক্রিপশনের মধ্যে ব্যবহার করার চেষ্টা করব। এটাই হচ্ছে ইমেজ অপটিমাইজেশন। রিজেন্সি অফ কন্টেন্ট আপডেটস। গুগল ক্যাফিন হচ্ছে একটা আপডেটসের নাম। গুগল ক্যাফিন আপডেট ফেভার্স রিসেন্টলি আপডেটেড কন্টেন্ট। গুগল ক্যাফিন আপডেটের ফলে যেটা সর্বশেষ আপডেট হয়েছে ওয়েবসাইটে, সর্বশেষ মানে আর্টিকেল পাবলিশ করা হয়েছে, স্পেশালি ফর টাইম সেন্সিটিভ সার্চ, যেই সার্চগুলো টাইম সেন্সিটিভ সেই সার্চগুলোতে খুব ভালো একটা ফেভার পাওয়া যায়। হাইলাইটিং দেয়ার ফ্যাক্টরস ইম্পর্টেন্ট, গুগল শোজ দ্য ডেট অফ পেজ লাস্ট আপডেট ফর দ্য সার্টেন পেজ। ধরুন এখানে একটা উদাহরণ দেওয়া যায় যে গুগলে সার্চ দিলে কিন্তু ফ্লাইটেরও আপডেট পাওয়া যায়, কোন ফ্লাইট কটার সময় গেল না গেল, হ্যাঁ, ফ্লাইটের আপডেট গুগলে দেওয়া যায়, বা অনেক দেশে আবার বাসেরও আপডেট পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনার এখানে খুব ইম্পর্টেন্ট বিষয়, মানে ওই আপডেট, মানে যারা ফ্লাইটের ম্যানেজার বা ফ্লাইটের যারা কন্ট্রোল করে, তো তারা যদি যখন আপডেটটা দিবে, কতক্ষণ পর পর আপডেটটা দেয়, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, এটাও গুগলে কাউন্ট হয়। গুগল ক্যাফিন আপডেটের ফলে এই এই কন্টেন্ট রিজেন্সি আপডেট, এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসাবে বিবেচনা করা হয়। যারা যেভাবে আপডেট দিবে যত সময় অন্তর অন্তর, তাদেরটাকে সার্চ রেজাল্ট সেভাবে ক্রল করবে, সেভাবেই সার্চ রেজাল্ট শো করবে। আচ্ছা, ম্যাগনিটিউড অফ কন্টেন্ট আপডেটস। দ্য সিগনিফিকেন্স অফ এডিটস অ্যান্ড চেঞ্জেস ইজ অলসো এ ফ্রেশনেস ফ্যাক্টর। মানে একটা ওয়েবসাইট কি এডিট করা হয় কিনা বা কোনো কিছু চেঞ্জ করা হয় কিনা, ধরেন একটা ওয়েবসাইট গত 10 বছর ধরে কোনো রকম চেঞ্জ করা হয়নি পেজটাকে, আর একটা ওয়েবসাইট নতুন কন্টেন্ট আপডেট করা হয়নি, বাট ওই পেজটাকে একটু মডিফাই করা হয়েছে, একটু চেঞ্জ করা হয়েছে, ইমেজ বা আদার বিষয়গুলো একটু মডিফাই বা চেঞ্জ করা হয়েছে, জাস্ট এডিট করা হয়েছে, এটাই কিন্তু হচ্ছে ম্যাগনিটিউড অফ কন্টেন্ট আপডেটস। আপনার কোনো কিছু কন্টেন্ট আপডেট করা না থাকলেও আপনি পেজটাকে একটু এডিট করেন, একটু মডিফাই করেন, একটু ছোটোখাটো একটা আপডেট দেন, হ্যাঁ, সেটাও কিন্তু গুগলের কাছে আপডেট হিসেবে বিবেচিত হবে। এডিং or removing entire section is a more significant update than switching around the order of a few words. এই সামান্য একটু ওয়ার্ড এদিক সেদিক আগাপাছা করে দিলে এটাও কিন্তু একটা আপডেটের ম্যাগনিটিউড হিসেবে কাজ করে, মানে এটাও আপডেট। আচ্ছা, হিস্টোরিক্যাল আপডেটস, পেজ আপডেট, এটা কি জিনিস? হাউ অফেন হ্যাজ দ্য পেজ বিন আপডেটেড ওভার টাইম। আপনার সাইটটা বা পেজটা কীভাবে আপডেট হয়? আপনার ঘন্টায় ঘন্টায় আপডেট হয়, ডেইলি আপডেট হয়, নাকি উইকলি আপডেট হয়? ফ্রিকোয়েন্সি অফ পেজ আপডেট অলসো প্লে এজ এ রোল ইন ফ্রেশনেস। যেটা যত বেশি একটা সাইট, ধরেন নিউজ সাইটগুলির কথা বলি, এরা কিন্তু ঘন্টায় ঘন্টায় আপডেট হয়, অনেক নিউজ সাইট, আবার অনেক অনলাইন নিউজ পোর্টাল শুধু ডেইলি আপডেট হয়। তো যেটা ঘন্টায় ঘন্টায় আপডেট হবে, সেটা ওইখানকার ওই সাইটগুলো রেজাল্টে আগে শো করবে। কোনো কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে ওই সাইটে যদি ওই কন্টেন্টটা থাকে, তাহলে যেটা ডেইলি ঘন্টায় ঘন্টায় আপডেট হয় সেটা আগে শো করবে, যেটা ডেইলি আপডেট হয় সেটা পরে শো করবে, যেটা উইকলি আপডেট হয় সেটা তারপরে শো করবে, এরকম বিষয়টা। কিওয়ার্ড প্রমিনেন্স। প্রমিনেন্স মানে হলো যে কতটুকু স্পষ্ট কিওয়ার্ডগুলো। হ্যাভিং এ কিওয়ার্ড অ্যাপিয়ারেন্স ইন দ্য ফার্স্ট 100 ওয়ার্ড অফ এ পেজ কন্টেন্ট অ্যাপিয়ার টু বি এ সিগনিফিক্যান্ট রিলেভেন্সি সিগন্যাল। এটার মানে হলো আপনার কন্টেন্টটা ধরুন 500 ওয়ার্ডের হলো, তো এই কন্টেন্ট 500 ওয়ার্ডের, তার মধ্যে যদি আপনার ধরেন কিওয়ার্ড ডেন্সিটি 1%, তার মানে 500 ওয়ার্ডের মধ্যে আপনার 5টা কিওয়ার্ড, ফোকাস কিওয়ার্ড, তো এই কিওয়ার্ডগুলোর প্রথম 100 ওয়ার্ডের মধ্যে যদি 2টা কিওয়ার্ড থাকে আর বাকি 400 ওয়ার্ড মিলে 3টা কিওয়ার্ড, হ্যাঁ, এটা হচ্ছে কিওয়ার্ড প্রমিনেন্স। কিওয়ার্ড প্রমিনেন্সই একটা ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট রিলেভেন্সি সিগন্যাল সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর ক্ষেত্রে। মানে প্রথমের দিকে কিওয়ার্ডটা, ফোকাস কিওয়ার্ডটা বেশি থাকবে, এটা এখানেই বলা হচ্ছে। আচ্ছা, কিওয়ার্ড ইন H2 H3 ট্যাগস।
ট্যাগস। আচ্ছা, কিওয়ার্ডটা আমরা যদি প্রয়োজন মনে হয় যে আমরা হেডিং 2 হেডিং 3 ব্যবহার করব, HTML এ তো হেডিং 1 থেকে হেডিং 6 পর্যন্ত ইউজ করা যায়, তো হেডিং 2 যদি ব্যবহার করতে হয় মানে সাব ক্যাটাগরি, তাহলে সেগুলোতেও যেন আমাদের কিওয়ার্ডটা থাকে। এখানে এটাই বলা হয়েছে যে কিওয়ার্ড ইন হেডিং 2 এবং হেডিং 3 ট্যাগস। কিওয়ার্ড অর্ডার গুরুত্বপূর্ণ একটা বিষয়। An exact match of searches keyword in a page content will generally rank better than the same keyword phrase in different order. মানে একই সাইট দুই ধরনের অর্ডারের কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করা। উদাহরণ হিসেবে এখানে বলছে যে কনসিডার এ সার্চ ফর ক্যাট শেভিং টেকনিক, আর একটা সাইট অপটিমাইজ করা হয়েছে ক্যাট শেভিং টেকনিক দিয়ে, আরেকটা সাইট অপটিমাইজ করা হয়েছে ক্যাটস আচ্ছা ক্যাট শেভিং টেকনিক্স আর একটা আচ্ছা এ পেজ ফর এক্সাম্পল কনসিডার এ সার্চ ফর ক্যাট শেভিং টেকনিক। ধরেন আপনি ক্যাট শেভিং টেকনিক দিয়ে ইউজাররা সার্চ দেয় বা ভিজিটর আমরা যেটা ক্যাট শেভিং টেকনিক দিয়ে সার্চ দিই। আচ্ছা, এখন বিষয়টা হলো এ পেজ অপটিমাইজ ফর দ্য ফ্রেজ ক্যাট শেভিং টেকনিক্স উইল র্যাঙ্ক বেটার দেন এ পেজ অপটিমাইজ ফর টেকনিক ফর শেভিং ক্যাটস। তাহলে যারা হুবহু এই কিওয়ার্ডটা দিয়ে অপটিমাইজ করাইছে এই অর্ডারে কিওয়ার্ড ক্যাট শেভিং টেকনিক, তাহলে সেই সাইটটাই আগে যাবে। আর টেকনিক্স ফর শেভিং ক্যাট দিয়ে যারা অপটিমাইজ করাইছে এই কিওয়ার্ডটা, তাহলে তারা পিছনে থাকবে। সিম্পল হিসাব। এক্সাক্ট ম্যাচটাই আগে খুঁজবে গুগল। হুম গুগল ক্রলার যেহেতু একটা বোর্ড, ওটা আগে এক্সাক্ট ম্যাচ যেটা পাবে এক্সাক্ট অর্ডার সেটাই আগে শো করাবে। জাস্ট এটুকুই। আউটবাউন্ড লিঙ্ক কোয়ালিটি। আমরা জানি যে প্রত্যেকটা পেজে একটা করে বাধ্যতামূলকভাবে আউটবাউন্ড লিঙ্ক দিতে হয়। আউটবাউন্ড লিঙ্ক বলতে আমার ওয়েবসাইটে অন্য সাইটের লিঙ্ক। Many SEO think that the link of outbound out to authority site helps send trust signal to the Google. আউটবাউন্ড লিঙ্কটা দিতে হবে অবশ্যই অথরিটি সাইটে, মানে আমার থেকে অথরিটি বেশি, আমার থেকে পেজ রিং বেশি, হ্যাঁ, আমার থেকে ট্রাস্ট বেশি, এরকম সাইটে আউটবাউন্ড লিঙ্ক দিতে হবে। তাহলে আমার সাইটটা ওখান থেকে ট্রাস্ট ফলো করবে, অথরিটি ফলো করবে, লিঙ্ক জুস ফলো করবে। আউটবাউন্ড লিঙ্ক থিম বলতে আমরা বুঝি যে আসলে এখানে রিলেভেন্সি, মানে আমরা এমন একটা সাইটে আউটবাউন্ড লিঙ্ক দিলাম যেটা আমার ওয়েবসাইটের সাথে যায় না। ধরেন আমার ওয়েবসাইটটা গেম রিলেটেড, বাট আমি আউটবাউন্ড লিঙ্ক দিলাম হলো যে ধরেন হেলথ রিলেটেড সাইটে, সেটা তো আউটবাউন্ড লিঙ্কের থিমের সাথে মিললো না, মানে আমার ওয়েবসাইটের থিমের সাথে মিললো না, এটা করা যাবে না। অবশ্যই থিমেটিক্যালি রিলেভেন্ট সাইটে আউটবাউন্ড লিঙ্ক দিতে হবে। আমি যদি মেডিকেল টার্ম নিয়ে ওয়েবসাইট করি বা হেলথ নিয়ে ওয়েবসাইট করি, তাহলে হেলথ রিলেটেড অথরিটি সাইটে আমাকে আউটবাউন্ড লিঙ্ক দিতে হবে। গ্রামার এন্ড স্পেলিং ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যে আপনার আর্টিকেলে কখনোই গ্রামার স্পেলিং ভুল থাকা যাবে না, গ্রামাটিক্যাল ভুল বা স্পেলিং এর ভুল থাকা যাবে না, এটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। সিন্ডিকেট কন্টেন্ট, এটা হলো যে আপনার ওই কপি কন্টেন্টের মতোই সিন্ডিকেট করা, মানে ধরুন আপনি রিরাইট করে নিছেন বা কোনো সফটওয়্যার দিয়ে স্পিন করে নিছেন, এটাকে সিন্ডিকেট কন্টেন্ট বলা হচ্ছে। বা কোথাও থেকে স্ক্র্যাপ করে কপি করে একটা করে কপি করে আপনি একটা ভালো আর্টিকেল সাজাইছেন, বাট এটা কিন্তু কপি করা হয়েছে, এটা গুগল ধরতে পারবে। সিন্ডিকেট কন্টেন্ট কখনোই ইউজ করা যাবে না। আচ্ছা, হেল্পফুল সাপ্লিমেন্টারি কন্টেন্ট, এটা একটা মজার জিনিস। সেটা হলো যে আমরা সাপ্লিমেন্টারি ফুড আছে না, যেমন হরলিক্স, মালদোভা, তারপরে দুধ, ডানো, অনেক কিছু সাপ্লিমেন্টারি খাবার আছে বাচ্চাদেরকে আমরা খাওয়াই। তো সাপ্লিমেন্টারি মানে হচ্ছে যে সাহায্যকারী খাবার। আমরা এখানে ওয়েবসাইটের মধ্যে এটা আসলে কি, আমার ধরেন আমার একটা ওয়েব পেজ আছে, 2000 ওয়াটের আর্টিকেল, কন্টেন্ট খুব সুন্দর, পড়ার মানে উপযোগী তথ্য আছে অনেক ভালো। তো সাথে যদি আমরা ধরেন আমার সাইটটা হেলথ রিলেটেড, আমি হেলথ রিলেটেড আরও কিছু মিটার অ্যাড করে দিলাম, যেমন আপনার এখানে বিভিন্ন বিষয় চেক করা যায়, যেমন ওয়েট টু, মানে কত বয়স, কত কত হাইটে কত ওয়েট থাকবে, হ্যাঁ, এরকমের যদি প্যারামিটার মানে এরকম সফটওয়্যার বা অ্যাপস আমি এখানে বসাই দিই, বা আমরা এখানে যদি আবহাওয়ার ওয়েদারের একটা অ্যাপস বসাই দিই বা টাইম জোনের একটা উইডগেট বসাই দিই, সেটা হলো যে সাপ্লিমেন্টারি কন্টেন্ট। যেমন এক্সাম্পল এখানে বুঝেছে কারেন্সি কনভার্টার, লোন ইন্টারেস্ট ক্যালকুলেটর অ্যান্ড ইন্টারেক্টিভ রেসিপিস, বিভিন্ন ধরনের কন্টেন্ট যদি বসাই দিই, তাহলে এখানে কি হবে, কি ইউজারদের এনগেজমেন্ট বাড়বে, মানে তারা বেশি সময় ধরে ওই পেজটাতে অবস্থান করবে, অনেক কিছু মানে একটার সাথে আরেকটা ফ্রি পাচ্ছে, এরকম আর কি বিষয়টা সাপ্লিমেন্টারি কন্টেন্ট, যেটাতে
তাদেরকে ইউজারদেরকে বেশিক্ষণ ধরে ধরে রাখা যাবে। এটা এসইওর জন্য অনেক বেশি পজিটিভ ইম্প্যাক্ট পড়বে এবং র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে এটা অনেক গুরুত্বপূর্ণ। নাম্বার অফ আউটবাউন্ড লিঙ্কস, সেটা কি জিনিস? টু মেনি ডু ফুল আউটবাউন্ড লিঙ্কস আর লিক পেজ র্যাঙ্ক হুইচ ক্যান হার্ট সার্চ ভিজিবিলিটি। মানে আউটবাউন্ড লিঙ্ক আমরা বলছি যে একটা বাধ্যতামূলক দিতে হবে, কিন্তু কতগুলো দিব সেখানে একটা বিষয়, অতিরিক্ত আউটবাউন্ড লিঙ্ক দেওয়া যাবে না। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে আর্টিকেলটা যদি 300 ওয়ার্ডের হয় তাহলে আমরা একটা আউটবাউন্ড লিঙ্ক দিব। আর্টিকেল যদি 500 ওয়ার্ডের হয় 2টা দেওয়া যাবে। 1000 ওয়ার্ডের হলে 4টা 5টা দেওয়া যাবে। হ্যাঁ, এইরকম কন্টেন্টের লেন্থ অনুযায়ী আমরা আর্টিকেল আউটবাউন্ড লিঙ্ক দিতে পারি। আচ্ছা, এখন আউটবাউন্ড লিঙ্ক দিলে সবগুলো আবার ডু ফলো করে দেওয়া যাবে না। 5টা আউটবাউন্ড লিঙ্ক দিলে আমরা 2টা ডু ফলো করবো, বাকি 3টা নো ফলো করে দিব। এই তো। 37 নাম্বার হচ্ছে মাল্টিমিডিয়া। Image, videos and other multimedia elementary may act as a content quality signal. আমার পেজের মধ্যে যদি ইমেজ অ্যাড করি, ভিডিও অ্যাড করা হয়, যদি মাল্টিমিডিয়া ফ্ল্যাশ বা এই জাতীয় কোনো কন্টেন্ট যদি দেওয়া থাকে, তাহলে এটা কি করে? এটা কোয়ালিটি সিগন্যাল বের করে, কন্টেন্টটার মধ্যে কোয়ালিটি বাড়ায়। নাম্বার অফ ইন্টারনাল লিঙ্ক পয়েন্টিং টু পেজ, কয়টা পেজ আছে আর কয়টা ইন্টারনাল লিঙ্ক করা আছে, এটা একটা বিষয়। The number of internal link to page indicate its importance, relevance to other page on the site. Number of internal link to a page indicates its important relevancy to other page on the site. আচ্ছা, একটা পেজের মধ্যে এখানে আসলে বিষয়টা পুরোটা সাইলো স্ট্রাকচার নিয়ে আর একটা ভিডিও করব। সেটা হলো যে আপনার ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, তার মধ্যে একটা পেজে সব পেজ থেকে ইন্টারনাল লিঙ্ক করা আছে, তাহলে ওই পেজটা ওয়েট বাড়বে। জাস্ট এই বিষয়টাই। ধরেন হোম পেজটাতে সব পেজ থেকে হোম পেজে ইন্টারনাল লিঙ্ক করে দেওয়া আছে, সেক্ষেত্রে হোম পেজের ওয়েটটা বাড়বে। বা স্পেসিফিক কোনো পেজে যদি আমরা সেটাকে বেশি এসইও করতে চাই, তাহলে সব পেজ থেকে একটা করে ইন্টারনাল লিঙ্ক ওই পেজে ইন্টারনাল লিঙ্ক দিব, তাহলে ওই পেজের ওয়েট অনেক বেড়ে যাবে। আর এখানে বলে রাখি, একটা ইন্টারনাল লিঙ্ক কিন্তু একটা ব্যাকলিঙ্ক হিসেবে কাউন্ট করে। কোয়ালিটি অফ ইন্টারনাল লিঙ্ক পয়েন্টিং টু পেজ, ইন্টারনাল লিঙ্কের কোয়ালিটি। আবার ইন্টারনাল লিঙ্ক করবো ঠিক আছে একটা পেজে, বাট কোয়ালিটি পেজ থেকে ইন্টারনাল লিঙ্ক করতে হবে, যেটা পেজের কন্টেন্টটা কোয়ালিটি সম্পন্ন, তাহলে কেবল ওই কোয়ালিটি ফ্লো করবে। এটা লিঙ্ক জুস একটা কথা আছে এখানে, মানে এমন পেজ থেকে আমরা ইন্টারনাল লিঙ্ক করে দিব ওই পেজটাতে, যেটাতে পেজের আর্টিকেলটা কন্টেন্টটা ভালো, এনগেজমেন্টটা ভালো, সেই পেজ থেকে আমরা, সেই সমস্ত পেজগুলো থেকে একটা পেজে আমরা যদি ইন্টারনাল লিঙ্ক করাই দিই, তাহলে সেটাকে ওয়েট সমৃদ্ধ একটা পেজ তৈরি হবে। ব্রোকেন লিঙ্ক, এটা হলো যে having too many broken links on the page may be a sign of neglected or abandoned sites. The Google Rater guideline document user broken link as one of was to assess the home page quality. আচ্ছা, ব্রোকেন লিঙ্কটা কি জিনিস? ব্রোকেন লিঙ্কটা হচ্ছে 404 এরর। ওখানে ক্লিক করলে কোনো কিছু পাওয়া যায় না। হ্যাঁ, ওটা আসলে জাস্ট কার্সর নিয়ে গেলে লিঙ্ক দেখায়, বাট ওখানে ক্লিক করলে কিছুই পাওয়া যায় না, 404 এরর দেখায়। এটি হচ্ছে ব্রোকেন লিঙ্ক। অতিরিক্ত ব্রোকেন লিঙ্ক থাকা যাবে না, মানে 0% হলে সবচেয়ে বেটার। কোনো ব্রোকেন লিঙ্ক থাকা যাবে না। একটা টুলের মাধ্যমে এটা চেক করা যায় ব্রোকেন লিঙ্ক। তাহলে ওয়েবসাইটের মধ্যে ব্রোকেন লিঙ্ক থাকা যাবে না। অনেকগুলো ব্রোকেন লিঙ্ক চেকার টুল আছে, আপনারা দেখতে পারেন। আচ্ছা, রিডিং লেভেল, এখানে একটা মজার বিষয়, সেটা হলো যে দেয়ার ইজ নো ডাউট দ্য গুগল এস্টিমেট দ্য রিডিং লেভেল অফ এ ওয়েব পেজ। এই একটা আর্টিকেল কি কতটুকু রিডেবল। হ্যাঁ, রিডেবল বলতে এখানে অনেকগুলো প্যারামিটার আছে, 0 থেকে 100 পর্যন্ত, যে বেসিক, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স। রিডিং লেভেল যদি 33% হয় সেটাকে বলা হচ্ছে বেসিক। আচ্ছা, এটার মানেটা কি? আর ইন্টারমিডিয়েট হচ্ছে 59% আর অ্যাডভান্স হচ্ছে 8%। রিডিং লেভেল যত বাড়বে তত আর্টিকেলটা পড়তে সহজবোধ্য হবে, আর রিডিং লেভেল যত পার্সেন্টেজ কমবে তত আর্টিকেলটা পড়তে দুর্গম হবে। কীরকম? ধরুন অ্যাডভান্স লেভেলের যে আর্টিকেল রিডিং লেভেল হয়, এটা অ্যাডভান্স মানে 8%, মানে এখানে শুধুমাত্র পিএইচডিধারী আর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই পড়তে পারবে, আর্টিকেলটা পড়ে বুঝতে পারবে। ইন্টারমিডিয়েট যদি হয় তাহলে সেক্ষেত্রে হাই স্কুলের প্রাইমারি স্কুলের ছেলেরা বুঝতে পারবে, বাচ্চা শিশুরা বুঝতে পারবে। আর বেসিক যদি হয় তাহলে হাই স্কুলের ছেলেরা বা কলেজের ছেলেরা এটা বুঝতে পারবে। জাস্ট এটুকুই। অ্যাফিলিয়েট লিঙ্কস, গুগল হেটস অ্যাফিলিয়েট লিঙ্কস।
Affiliate links themselves probably would not hurt your ranking, but if you have too many, মানে অতিরিক্ত affiliate link দেওয়া যাবে না। তো এখানে একটা স্ট্র্যাটেজি সেটা হলো যে affiliate link দেওয়া যাবে, আপনার affiliate লিঙ্কটা হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। তো আউটবাউন্ড লিঙ্কটাকে যত কম দেওয়া যায়, আপনার তাহলে কন্টেন্ট বেশি লাগবে। অবশ্যই আপনাকে যদি 5টা আউটবাউন্ড লিঙ্ক দিতে চান তাহলে আপনাকে অন্তত 1000 বা 1500 ওয়ার্ডের আর্টিকেল লিখতে হবে, এবং আউটবাউন্ড লিঙ্কগুলো ম্যাক্সিমাম ফলো করে দিতে হবে, তাহলে এখানে আর প্রবলেম হবে না। HTML এরর ভায়া W3C ভ্যালিডেশন। শুরুতেই কথা বলছি যে পেজ লোডিং ফ্যাক্টর ভায়া HTML। তো W3C হচ্ছে একটা অর্গানাইজেশন বা অথরিটি, যারা HTML এর কোড কিভাবে করতে হয় তারা অথরিটি দেয়, হ্যাঁ, মানে তারা অথরাইজেশন দেয়। তাদের একটা ভালো অথরাইজেশন আছে এই W3 HTML কোডিং এর ব্যাপারে। লটস অফ HTML এরর্স অর স্লোপি কোডিং। কোডিং কিন্তু অনেকভাবে করা যায়, একটা পেজকে ডিজাইন করার জন্য বিভিন্নভাবে কোড করা যায়, কিন্তু W3Cর গাইডলাইন অনুযায়ী কোডিং একটা নিয়ম আছে, তা সেই গাইডলাইন অনুযায়ী যদি কোড করা হয় তাহলে এটা প্রবলেম হবে না। বাট এই W3Cর যদি ভ্যালিডেশন না পায় তাহলে সেখানে প্রবলেম করে। এখানে হচ্ছে যদিও এটা বলা হচ্ছে যে উইক কোয়ালিটি সিগন্যাল, এই এই সিগন্যালটা বা এই র্যাঙ্কিং ফ্যাক্টরটা যদিও গুরুত্বপূর্ণ কম, বাট একটু গুরুত্ব আছে। আচ্ছা, পেজ হোস্ট ডোমেইন অথরিটি। একটা পেজ তো একটা ডোমেইনের আন্ডারে থাকে, পেজ পুরো ওয়েবসাইটে ডোমেইনের আন্ডারে থাকে, তাহলে যেই ডোমেইনের আন্ডারে থাকবে পেজটা আমাদের, ওই ডোমেইনটার অথরিটি কত সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। পেজের ডোমেইন অথরিটি যত বাড়বে তার সার্চ র্যাঙ্কিংয়ে সামনে যাওয়ার সুযোগ তত বাড়বে। পেজ র্যাঙ্ক। আচ্ছা, আমরা শুধু ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক জানি, কিন্তু স্পেসিফিক পেজেরও কিন্তু পেজ র্যাঙ্ক আছে। নট পারফেক্টলি কোরিলেটেড, এটা যদিও বা কোরিলেটেড বা মানে সম, কি বলবো এটাকে, একই 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 পরিমাপের হয় না, তারপরও কিন্তু বাট ইট জেনারেল হায়ার পেজ র্যাঙ্ক অফ পেজেস টেন্ড টু র্যাঙ্ক বেটার দেন লো পেজ র্যাঙ্ক অফ পেজেস। যেটা পেজ র্যাঙ্ক বেশি সেটা অবশ্যই র্যাঙ্ক করাবে আগে, এটাই আর কি। আচ্ছা, ইউআরএল লেন্থ বলতে ডোমেনের লেন্থটা এখানে বোঝানো হয়েছে, যে নটস দ্যাট এক্সেসিভলি লং ইউআরএল মে হার্ট সার্চ ভিজিবিলিটি। আপনার ডোমেনের নামটা অনেক বড় এবং তার সাথে কিওয়ার্ডটাও অনেক বড়, আপনি ইউজ করছেন অনেক বিশাল, দেখা যায় যে পুরো ইউআরএল এর বারটা জুড়ে পুরাটাই ভরে গেছে, এরকম ইউআরএল এসইওর জন্য এসইও ফ্রেন্ডলি ইউআরএল না। এখানে বলা হচ্ছে ইউআরএল লেন্থ যত কম হবে ততই র্যাঙ্কিং এর জন্য ভালো। ইউআরএল পাথ বলতে পথ আর কি, রাস্তা, মানে এ পেজ ক্লোজার টু দ্য হোম পেজ মে গেট এ স্লাইটলি অথরিটি পোস্ট। মানে হোম পেজ সংলগ্ন যে পেজগুলো আছে সেগুলো কিন্তু র্যাঙ্ক করানো ইজি, বাট ইনার পেজ অনেক বেশি ভিতরে, ধরেন example.com সামথিং স্ল্যাশ এসইও স্ল্যাশ হলো যে কিওয়ার্ড রিসার্চ স্ল্যাশ হলো যে কম্পিটিশন অ্যানালাইসিস, এরকম ভিতরে ভিতরে অনেক কিছু পেজ চলে যায়। তো সেই পেজগুলোকে র্যাঙ্ক করানো কিন্তু, র্যাঙ্কে আসা কিন্তু টাফ। আমরা যেই পেজগুলোকে এসইও করব, যেই পেজগুলোকে সামনে নিয়ে আসতে চাই, সেই পেজগুলো হোম পেজ সংলগ্নই রাখবো। এখানে এটাই বলা হচ্ছে হিউম্যান এডিটরস। অলদো নট নেভার কনফার্মড, যদিও এটা কনফার্ম না এখনো, গুগল হ্যাজ ফিল্ড এ প্যাটেন্ট for a system that allows human editors to influence the SERP. যদি এটা কনফার্ম না, বাট গুগল একটা প্যাটেন্ট তৈরি করেছে, যেটা একটা সিস্টেম তৈরি করেছে যেটা হিউম্যান এডিটর চেক করতে পারে, এবং এসইআরপিতে ওটার অনেক বেশি ইনফ্লুয়েন্স আছে। পেজ ক্যাটাগরি। আমরা ওয়ার্ডপ্রেস সাইটগুলোতে যে ক্যাটাগরি দেখি, পেজ ক্যাটাগরিতে যদি কিওয়ার্ড হিসেবে ইউজ করা হয় সেটা এসইওর জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, ওয়ার্ডপ্রেস সাইটে আমরা একটা জিনিস দেখি, ট্যাগ ক্লাউড, মানে আশেপাশে রিলেটেড একটা, ধরেন এসইও, এই ট্যাগটা এসইওতে ইউজ করা যায়। এসইও ট্যাগের আন্ডারে কি কি বিষয় আলোচনা করা হয়, বা কোন কোন ক্যাটাগরির পোস্টে আপনার হলো এসইও কথাটা আলোচনা করা হয়েছে। এসইওতে আপনার আউটসোর্সিংয়ে, ধরেন একটা সাইটে আউটসোর্সিংয়ের এখানে এসইও আলোচনা করা যাবে। আবার এসইও যেখানে এসইও নিয়ে আলোচনা করেছে সেখানেও এসইও নিয়ে আলোচনা করা হবে, যেখানে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা করেছে সেখানেও এসইও নিয়ে আলোচনা আসবে। এই ধরনের ট্যাগ আর কি, একটা ট্যাগের আন্ডার অনেকগুলা
ক্যাটাগরি থাকতে পারে। হুম তো ওয়ার্ডপ্রেস ট্যাগটা যদি কিওয়ার্ড হিসাবে ইউজ করা হয় সেটাও র্যাঙ্কিংয়ের জন্য ইম্পর্ট্যান্ট। কিওয়ার্ড ইন ইউআরএল, সাধারণত আমরা কিছু কিছু ওয়েব পেজে দেখি যে পেজ আইডি অমুক তমুক এগুলো দেখানো যায়, বাট ইউআরএল এর মধ্যে যদি এক্সাক্ট কিওয়ার্ডটা থাকে, যেমন example.com/SEO training, এভাবে যদি স্পেসিফিক করা থাকে ইউআরএল এর মধ্যে, তাহলে এটা র্যাঙ্কিংয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইউআরএল স্ট্রিং, STRING, স্ট্রিং, দ্য ক্যাটাগরিজ, এটা আমি খুব ভালো ক্লিয়ার বুঝতেছি না, এই জন্য আমি স্কিপ করে যাচ্ছি। ইউআরএল স্ট্রিংটা কি জিনিস হয়তো নেক্সট কোনো এক সময় শিখে এটা আপনাদেরকে বলে দেব। রেফারেন্স অ্যান্ড সোর্সেস, এটা কি জিনিস? আমার আর্টিকেলের মধ্যে যদি আমি রেফারেন্স এবং সোর্স ইউজ করি, আর্টিকেলটার ওয়েট বাড়বে, এবং হাই অথরিটি সাইটের রেফারেন্স এবং সোর্স যদি আমরা ইউজ করতে পারি তাহলে আমার আর্টিকেলের ওয়েটটা বাড়বে। এখানে এটাই বলা হচ্ছে যে আর্টিকেলের মধ্যে বা কন্টেন্টের মধ্যে সোর্স এবং রেফারেন্স ইউজ করতে হবে। এটা র্যাঙ্কিংয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। বুলেটের নাম্বার লিস্ট, আমরা যখন কন্টেন্টটা লিখব তখন নাম্বারিং করে লিখবো অথবা বুলেট ব্যবহার করব। কীরকম? যেমন ধরেন যে গার্লফ্রেন্ডকে নিজের হাতের মুঠোয় রাখা 10টি টিপস, বা এই জাতীয় অনলাইন নিউজ পোর্টালগুলোতে আমরা দেখি না, ঠিক সেম কেস। কোনো কিছু বিষয় আমরা লিখবো, পয়েন্ট আকারে লিখবো বা নাম্বার আকারে লিখবো, সেটা এসইও সার্চ ইঞ্জিনে খুব ভালোভাবে দেখে। আচ্ছা, প্রায়োরিটি অফ পেজ ইন সাইট ম্যাপ, আমরা যেই পেজটাকে অপটিমাইজ করাতে যাচ্ছি সেই পেজটাতে সাইট ম্যাপ, মানে সেই পেজটা সাইট ম্যাপে কতটুকু গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু র্যাঙ্কিংয়ে ইনফ্লুয়েন্স করে। তাহলে দ্য প্রায়োরিটি অফ পেজ ইজ গিভেন ভায়া দ্য সাইটম্যাপ রেজমে ফাইল মে ইনফ্লুয়েন্স র্যাঙ্কিং। ওই পেজটা sitemap.html ফাইলের মধ্যে গুরুত্বপূর্ণ পজিশনে থাকতে হবে, সেটি হচ্ছে প্রায়োরিটি অফ পেজ ইন সাইটম্যাপ। টু মেনি আউটবাউন্ড লিঙ্কস, এটা অলরেডি আলোচনা করা হয়েছে। অতিরিক্ত আউটবাউন্ড লিঙ্ক সার্চ র্যাঙ্কিংয়ের জন্য ক্ষতিকর। অতিরিক্ত আউটবাউন্ড লিঙ্ক দেওয়া যাবে না। সাম পেজ হ্যাভ ওয়ে টু মেনি লিঙ্কস obscuring the page and distracting from the main content. অতিরিক্ত আউটবাউন্ড লিঙ্ক দিলে মেইন কন্টেন্টকে ডিস্ট্রাক্টিং করা হয়। আচ্ছা, 57 নম্বর, কোয়ান্টিটি অফ আদার কিওয়ার্ড পেজ র্যাঙ্কস ফর। কোয়ান্টিটি অফ আদার কিওয়ার্ডস পেজ র্যাঙ্ক ফর, অন্য অন্য কিওয়ার্ডগুলো কয়টা কিওয়ার্ড হলো যে একটা পেজের জন্য র্যাঙ্ক করাইছে, একটা পেজের জন্য কয়টা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানো হয়েছে সেটা একটা বিশেষ বিবেচনা। ইফ দ্য পেজ র্যাঙ্ক ফর সেভারাল আদার কিওয়ার্ডস ইট মে গিভ গুগল অ্যান ইন্টারনাল সিগন্যাল অফ কোয়ালিটি। একটা পেজ যদি মাল্টিপল কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করায়, আমরা সাধারণত জানি কি একটা পেজ একটা কিওয়ার্ড একটা পেজ, মানে একটা কিওয়ার্ড দিয়ে একটা পেজ র্যাঙ্ক করাই আর কি। সাধারণত নর্মালি একটা পেজে একটা ফোকাস কিওয়ার্ড থাকে, যেটা টাইটেল, ইউআরএল, মেটা ট্যাগ, মেটা ডেসক্রিপশন, হেডিং ট্যাগ এবং কিওয়ার্ড কন্টেন্টের মধ্যে থাকে। তো একটা পেজ যদি আমরা 2-3টা কিওয়ার্ড দিয়ে অপটিমাইজ করাই, সেটা কিন্তু সেই কন্টেন্টটার একটা কোয়ালিটি সিগন্যাল বেয়ার করে। ইন্টারনাল সাইন অফ কোয়ালিটি, গুগল ইন্টারনাল সাইন অফ কোয়ালিটি কোনটা? কোয়ান্টিটি অফ আদার কিওয়ার্ডস পেজ র্যাঙ্ক ফর, মানে একটা পেজ যদি একাধিক কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানো হয়, সেটাই বলা হচ্ছে। আচ্ছা, পেজ এজ, আমরা ডোমেইন এজ পড়েছি, ঠিক সেম কেস। একটা পেজের এজ যদি বেশি হয় সেটা অবশ্যই সামনে যাবে ওই ওই ফোকাস কিওয়ার্ড যদি সার্চ দেওয়া হয়। ইউজার ফ্রেন্ডলি লেআউট, অবশ্যই পেজের লেআউটটা যেন ইউজার ফ্রেন্ডলি হয়, মানে কোন ইউজার ফ্রেন্ডলি তখনই হবে যদি ওটা ইউজারদেরকে ভালো লাগে, এমন একটা লেআউট তৈরি করতে হবে যেটা ইউজাররা বেশিক্ষণ ধরে ওই আর্টিকেলটা পড়ে, ওই পেজে বেশিক্ষণ স্টে করে। সেই ধরনের লেআউটটাই হচ্ছে ইউজার ফ্রেন্ডলি লেআউট। তো আমরা ইউজার ফ্রেন্ডলি লেআউট বুঝি কোনটা? যেন সিম্পল হবে, চোখ মানে কালার কন্ট্রাস্টটা ঠিক হবে, যেটাতে খুব বেশি সময় ধরে থাকলেও চোখের সমস্যা হবে না, বা এই জাতীয় আর কি। ইউজার ফ্রেন্ডলি লেআউটটা র্যাঙ্কিংয়ের জন্য বেটার। পার্ক ডোমেইন, ডোমেইন আমরা পার্ক করে রাখতে পারি। এই গুগল আপডেট ইন ডিসেম্বর 2011 ডিক্রিজ সার্চ ভিজিবিলিটি অফ পার্ক ডোমেইন। যে ডোমেইনগুলো অনেকে কিনে রাখছে, 8 বছর 10 বছর হয়ে গেছে, ওই ডোমেইনগুলো কাজ করতেছে না বা বিক্রি হচ্ছে না, ডোমেইন কিনে রাখে দিছে,
বিক্রি বেশি দামে বিক্রি করার জন্য। তো এইগুলো ডোমেন কি বলা হচ্ছে পার্ক ডোমেন। পার্ক ডোমেন 2011 সালে যে একটা আপডেট আসছে গুগলের, সেই আপডেটের ফলে পার্ক ডোমেনগুলোর সার্চ ভিজিবিলিটি অনেক কমাই দিছে। তো আমি সাইট লেভেল ফ্যাক্টর শুরু করার আগে এখানে শেষ করতে যাচ্ছি। আজকে দ্বিতীয় ভিডিও টিউটোরিয়াল র্যাঙ্কিং ফ্যাক্টর সম্বন্ধে আলোচনা করা হচ্ছে এখানে। আজকে আমি আলোচনা করলাম পেজ লেভেল ফ্যাক্টর। নেক্সটে এভাবে ধারাবাহিকভাবে সবগুলো ফ্যাক্টরি আলোচনা করা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।